আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার পেশাগত জীবনেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো কিভাবে এমন একটা ট্রেনিং ডিজাইন করা যায় যা সত্যি সত্যি কাজে লাগে। চলুন এর পেছনের কৌশলটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, আমাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি কোনো ট্রেনিং সেশনে বসে একবারও ভাবেননি যে দিন শেষে এখান থেকে কি শিখলাম বা পুরো সময়টাই কি নষ্ট হলো? আমার তো মনে হয় এই অনুভূতিটা আমাদের প্রায় সবারই খুব চেনা, তাই না? আর এইখানেই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা লুকিয়ে আছে। একটা ভালো ট্রেনিং প্রোগ্রাম ডিজাইন করা, জানেন তো, অনেকটা একটা জিগসো পাজল মেলানোর মতো। যদি শুরুতেই আপনার কাছে পুরো ছবিটা পরিষ্কার না থাকে, তাহলে দিন শেষে যা হবে তা হলো আপনার হাতে শুধু কতকগুলো ছাড়া ছাড়া অগোছালো টুকরোই পড়ে থাকবে। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি। সমস্যাটা আসলে কোথায়? এত ভালো উদ্দেশ্য নিয়ে এত আয়োজন করার পরেও বেশিরভাগ ট্রেনিং প্রোগ্রাম কেন তাদের আসল লক্ষ্যে পৌঁছাতে পারে না? মজার ব্যাপার হলো বেশিরভাগ সময়ই সমস্যাটা কিন্তু ট্রেনিংয়ের কন্টেন্টে থাকে না, সমস্যাটা থাকে এর ডিজাইনে, মানে এর কাঠামোতে। অনেক প্রোগ্রামই দেখবেন শুধু এক গাধা তথ্যের সমষ্টি, কিন্তু সেগুলো কোনো সুস্পষ্ট পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি নয়। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় গড়বড়টা হয়ে যায়। তো সমাধানটা কি? খুব সহজ। ঠিক যেমন একজন আর্কিটেক্ট একটা বিল্ডিং বানানোর আগে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করেন, তেমনি একটা কার্যকর ট্রেনিংয়ের জন্য কিন্তু একটা মজবুত নীল নকশা দরকার। এই নীল নকশার মূলত দুটো অংশ থাকে। প্রথমটা হলো যোগ্যতা মানদণ্ড বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। সোজা কথায় এটা আমাদের বলে দেয় যে একজন অংশগ্রহণকারীকে কি জানতে বা করতে হবে, মানে এটাই হলো আমাদের গন্তব্য। আর দ্বিতীয়টা হলো পাঠ্যক্রম বা কারিকুলাম, যা আমাদের বলে দেয় কিভাবে আমরা সেই গন্তব্যে পৌঁছাব, মানে এটা হলো সেই গন্তব্যে পৌঁছানোর ম্যাপ। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হলো যোগ্যতা বা কম্পিটেন্সি। দেখুন, এটা কিন্তু শুধু বইয়ে পড়া জ্ঞান নয়। এর আসল মানে হলো কর্মক্ষেত্রে সেই জ্ঞান আর দক্ষতাকে কাজে লাগানোর প্রমাণিত ক্ষমতা। আমাদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু এটাই, শুধু জানা নয়, করে দেখানো। এবার আমরা আসছি সেই জায়গাটায় যা এই পুরো পদ্ধতির একেবারে কেন্দ্রে রয়েছে, আর তা হলো শিক্ষার্থীকে বোঝা। একটা সফল ট্রেনিং প্রোগ্রাম শুরুই হয় একটা খুব সহজ প্রশ্ন দিয়ে। আমাদের শিক্ষার্থী আসলে কে? মানে ট্র্যাডিশনাল এক মাপ সবার জন্য ট্রেনিংয়ের বদলে এই পদ্ধতিটা প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত প্রয়োজন বোঝার উপর সবচেয়ে বেশি জোর দেয়। এই যে দেখুন, স্ক্রিনে কতগুলো জরুরি বিষয় দেখা যাচ্ছে যা একজন ট্রেনারকে অবশ্যই মাথায় রাখতে হয়। যেমন ধরুন, শিক্ষার্থীর ভাষা আর পড়াশোনার স্তর, তার সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপট, বয়স, আগের অভিজ্ঞতা, এমনকি তার শারীরিক সক্ষমতার মতো বিষয়গুলো। এগুলো ছাড়া একটা ট্রেনিং কখনোই সবার জন্য কার্যকর হতে পারে না। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের পরিবেশে সবাইকে সমান চোখে দেখা এবং একই সাথে প্রত্যেকের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে সম্মান করাটা একটা সফল ট্রেনিংয়ের জন্য অপরিহার্য। আচ্ছা, শিক্ষার্থীকে তো বোঝা গেল। এর পরের কাজটা কি? এর পরের লক্ষ্য হল যোগ্যতার ব্যবধান বা কম্পিটেন্সি গ্যাপ খুঁজে বের করা। মানে একজন শিক্ষার্থী এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আর তাকে ঠিক কোথায় পৌঁছতে হবে, এই দুয়ের মধ্যে যে পার্থক্য সেটাকেই চিহ্নিত করা। এই টেবিলটা দেখুন, খুব সহজ একটা উদাহরণ। একজন ওয়েল্ডার নিজেই নিজের কাজ মূল্যায়ন করছেন। দেখা যাচ্ছে প্রথম দুটো কাজ, মানে নিরাপত্তা আর ড্রয়িং বোঝা, উনি পারেন, তাই সেখানে হ্যাঁতে টিক দেওয়া। কিন্তু পরের তিনটে কাজ, যেমন জিনিসপত্র রেডি করা বা মেশিন সেট করা, উনি পারেন না। ব্যাস, ট্রেনার কিন্তু ঠিক এই জায়গাগুলোতেই ফোকাস করবেন। তো আমরা এখন জানি যে আমাদের যাত্রার শুরুটা কোথায় আর শেষটাই বা কোথায়। এবার প্রশ্ন হলো, এই রাস্তাটা তৈরি হবে কিভাবে? চলুন সেটাই দেখি। এই রোড ম্যাপের দুটো প্রধান অংশ আছে। একটা হলো ডেলিভারি প্ল্যান, যা পুরো ট্রেনিং জার্নিটার একটা ওভারভিউ দেয়। আর অন্যটা হলো সেশন প্ল্যান, যা প্রত্যেকটা ক্লাসের বা সেশনের জন্য একটা ডিটেইলড পরিকল্পনা। মানে একটা হলো বড় ছবি, আরেকটা হলো ছোট ছোট স্টেপ। বিষয়বস্তুগুলো কিন্তু এমনি এমনি সাজানো হয় না, এর পেছনে একটা লজিকা আছে। যেমনটা এখানে দেখানো হচ্ছে, শেখানোটা শুরু হয় সহজ জিনিস দিয়ে, তারপর ধীরে ধীরে কঠিনের দিকে যাওয়া হয়। চেনা বিষয় থেকে অচেনা বিষয়ের দিকে এগোনো হয়। এই যে ধাপে ধাপে এগোনোর পদ্ধতি, এটাই কিন্তু শেখার প্রক্রিয়াটাকে অনেক সহজ আর কার্যকর করে তোলে। আর এই স্লাইডটা তো একদম পরিষ্কার করে দিচ্ছে যে সব দক্ষতা শেখানোর জন্য একই পদ্ধতি কাজে লাগে না। যেমন হাতে কলমে একটা কাজ শেখাতে হলে ডেমনস্ট্রেশন বা দেখিয়ে দেওয়াটাই সেরা। আবার ধরুন, কোনো বাস্তব পরিস্থিতি সামলানো শেখানোর জন্য রোল প্লে বা অভিনয় করে দেখানোর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমরা তো পাজেলের অনেকগুলো টুকরো নিয়ে আলাদা আলাদা করে কথা বললাম। এবার চলুন সবগুলো টুকরোকে একসাথে জুড়ে দেখি যে এই পুরো পদ্ধতির আসল উদ্দেশ্যটা কি। মনে রাখতে হবে,
এই পদ্ধতির মূল দর্শন কিন্তু শুধু কিছু তথ্য একজনের মাথা থেকে আরেকজনের মাথায় চালান করে দেওয়া নয়। এর আসল উদ্দেশ্য হল শিক্ষার্থীর মধ্যে সত্যিকারের যোগ্যতা তৈরি করা এবং তাকে সেই যোগ্যতাটা প্রমাণ করার সুযোগ দেওয়া। মানে এখানে শেখাটা একতরফা নয়, এটা একটা সক্রিয় প্রক্রিয়া। আর এভাবেই আমরা আবার আমাদের সেই পাজলের উপমাতে ফিরে এলাম। যখন একটা ট্রেনিংয়ের প্রত্যেকটা অংশ শিক্ষার্থীকে কেন্দ্রে রেখে ডিজাইন করা হয়, তখন সব টুকরো ঠিকঠাক মতো নিজেদের জায়গায় বসে যায় আর একটা সম্পূর্ণ অর্থবহ ছবি তৈরি হয়। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার ভাবুন তো, কি হতো যদি আমরা শুধু ট্রেনিংই নয়, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের সন্তানদের বড় করা, এমনকি নিজেদের ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রেও এই শিক্ষার্থীকেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক নীতিগুলো প্রয়োগ করতাম? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো, তাই না?